Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty, and I'm also well. So be attentive and enjoy the class. At first, in my class, I will discuss about the basic grammar of tense. ওকে, আপনাদের কারো পাশে একটু শব্দ হচ্ছে, এটা একটু মিউট করে রাখবেন। শব্দ হলে আমি পড়াতে পারবো না। হ্যাঁ, কারো পাশে যেন শব্দ না হয়, একটু খেয়াল করব। আচ্ছা, গত ক্লাসে আমরা স্বাভাবিক যে বিষয়গুলো আমাদেরকে পড়তে হয়, আমাদের করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলেছিলাম। আজকে টেন্স থেকে শুরু করে আমরা পার্টস অফ স্পিচ পর্যন্ত দেখব, এবং আমরা ডিরেক্টলি স্পোকেনের জন্য যেসব রুল প্রয়োজন হয় আমরা সেই বিষয়গুলো দেখব। সো বি অ্যাটেন্টিভ অ্যান্ড এনজয় দ্য ক্লাস। ক্লাসটা শুরুতেই কিন্তু ভালোভাবে দেখতে হবে, তাহলেই আমরা এই গ্রামার সম্পর্কে ভালোভাবে জানতে পারবো, বুঝতে পারবো। দ্যাটস ওকে। ওকে, আজকের ক্লাসে আমরা একটু প্রোনাউন্সিয়েশনটা দেখব, যে আমরা অনেক সময় কথা বলতে গিয়ে ভুল উচ্চারণ করি। আমরা যেমন একটা শব্দ বলি যদি ভেজিটেবল, তো এটা আমরা ভেজিটেবল বলি, আসলে কিন্তু উচ্চারণটা ভেজিটেবল হবে না, এটা হবে ভেজিটেবল। ভেজিটেবল শাক সবজি বা সবজি যেটাকে বলা হয়। আমরা অনেক সময় বলি যে আজ আমার বার্থডে, আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আমি রেস্টুরেন্টে খেতে যাব। রেস্টুরেন্ট, আসলে কিন্তু রেস্টুরেন্ট বলা যাবে না, এটা বলতে হবে রেস্টুরেন্ট। এটা সঠিক উচ্চারণটা কি হবে? রেস্টুরেন্ট। তো প্রোনাউন্সিয়েশনের উপরে কিন্তু অনেকগুলো ক্লাস থাকবে। তো আমরা এখানে কথা বলতে গেলে ইংলিশে যে 26টি লেটার বা বর্ণ আছে, এদের আমরা অনেক সময় ভুল উচ্চারণ করে থাকি। তো আমরা কিভাবে ভুল উচ্চারণ করি? যেমন আমরা এই একটা শব্দ যদি বলি, আমরা ও বলি, কিন্তু আসলে এই ওর উচ্চারণটা সঠিক উচ্চারণ হবে ও। ও এর উচ্চারণটা সঠিকভাবে বললে দাঁড়ায় হচ্ছে ও। তারপর হচ্ছে যেমন দেখেন পি, আমরা বলি হচ্ছে পার্সোনাল, এটা কিন্তু ফি উচ্চারণ করতে হবে। আমরা তারপর যেমন কিউ বলি, নো, এটাকে আমরা উচ্চারণ করব কিউ, এটাকে কি বলতে হবে? কিউ। যেমন কোয়েশ্চেন, পরীক্ষার কোয়েশ্চেন দেয় না, আমরা কোয়েশ্চেন বলবো। হ্যাঁ, কুইন বলা হয়, কুইন মানে হচ্ছে রানী, এটাকে সঠিক উচ্চারণ বলতে হবে কুইন। তারপর দেখেন আমরা আর, ব্রিটিশ উচ্চারণে কিন্তু আর এর, দেখেন রটা এখানে আমি লিখিনি, রটা সাইলেন্ট থাকে, আ বলতে হয় আ। টি কে বলতে হয় টি। তারপর আমরা সবাই কিন্তু ডাব্লু বলি। নো, এটা দেখবেন যারা এখানে ফরেন কান্ট্রি থেকে যদি কেউ ক্লাস করছেন, বিদেশ থেকে, তো এখানে দেখবেন বিশেষ করে ইংল্যান্ড, আমেরিকা, কানাডায় কেউ কিন্তু ডাব্লু বলে না, ডাব্লিউ। ডাব্লিউ। তো বলা হচ্ছে যেগুলো বেশি মনে রাখতে হবে এমন 9টি লেটার আমরা পেয়েছি, সেই 9টি লেটার হচ্ছে এই। আমার সঙ্গে একটু বলবেন সবাই, এই, জেই, খেই, ও, পি, কিউ, আ, টি, ডাব্লিউ। ডাব্লিউ। দেখেন এইভাবে যদি আমরা উচ্চারণ করি, যেমন আমরা একটা শব্দ বলি টাইম, আমরা একটা শব্দ বলে থাকি টাইম, আসলে কি এটা টাইম হবে? সবাই বলেন তো, এটাকে আমরা টাইম বলবো না অন্য কিছু বলতে পারি, কি বলবো? হুম, এটাকে টাইম বলবো, এটাকে আমরা কি বলবো? টাইম। হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট, হ্যাঁ, হোয়াট টাইম ইজ ইট। এটাকে আমরা কেউ টাইম বলবো না, হ্যাঁ, এটা কিন্তু আমরা কি বলবো? হোয়াট টাইম ইজ ইট। হ্যাঁ, তারপর আমরা টেবিল বলি, নো, টেইবল। টেইবল। যত জায়গায় টি, যেমন আমরা যদি বলি টেল, নো, এটা বলতে হবে ঠেল। ঠেল, টকে আমরা ঠ বলবো। হ্যাঁ, মুক্তা সেন, প্লিজ সবাই একটু কথা বলবেন, যারা ক্লাসটিতে রয়েছেন খুব মন দিয়ে করবেন। দেখেন এখানে বলা হচ্ছে যে আমরা টাং টুইস্টার প্র্যাকটিস করি। টাং মানে হচ্ছে জিহ্বা, আমাদের জিহ্বার জড়তা কাটানোর জন্য আমরা এই টাং টুইস্টারটা প্র্যাকটিস করতে পারি। সোহাগ স্যার কিন্তু আপনাদের যখন প্রথম লাইভ ফ্রি ক্লাস নিয়েছিল, প্রথম দিকের ক্লাসে এগুলো পড়ায় স্যার, আমি দেখেছি খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। দেখেন পিটার পাইপার, এখানে পি দিয়ে অনেকগুলো শব্দ লিখেছি, হ্যাঁ, একটা সেন্টেন্স লিখেছি টোটাল পি দিয়ে, কেমন হবে? যেমন বলা হচ্ছে পিটার পাইপার পিকড এ পিক অফ পিকেলড পেপারস। হ্যাঁ, তো এইটা আমরা কিন্তু পি বলবো না, আমরা সব জায়গায় ফ উচ্চারণ করব, কি বলবো? ফ। পিটার ফাইফার ফিকড আ ফিক অফ ফিকেলড ফেইফার্স। পিটার ফাইফার ফিকড আ ফিক অফ ফিকেলড ফেইফার্স। তারপর দেখেন আরেকটা রয়েছে পি দিয়ে, পিক পকেটিং। হ্যাঁ, পিক পকেটিং মানে হচ্ছে পকেট মার, অর্থাৎ যারা পকেট মার করে, পকেট মেরে দেয়, দেখবেন গণপরিবহনে ঢাকায় যারা থাকেন এটা খুব আমরা দেখেছি। পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট, গণপরিবহনে পকেটমার পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার, এটা খুব একটা বেদনাদায়ক চিত্র সৃষ্টি করে। খুব মনে করেন আপনি ঢাকায় গিয়েছেন, হঠাৎ করে আপনার মানি ব্যাগ চুরি হয়ে গেল।
অথবা ছিনতাই হয়ে গেল, তখন কিন্তু আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাইতে অনেক সমস্যা হবে। তাই বলছে পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস এ পেইনফুল পিকচার। এটা হচ্ছে আমাদের এশিয়ান ইংলিশে, আমাদের বাংলাদেশে আমরা যেভাবে আমরা উচ্চারণ করি সেভাবে আমরা বলি। আসলে রাইট উচ্চারণটা কি হবে? পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার। দেখেছেন? এইভাবে একটু জোরে বলতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সবাই মনে রাখবো, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে খুব ফাস্ট ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু মুখ থেকে দ্রুত ডেলিভারি দিতে হয়, তবেই কিন্তু এটা নেটিভ স্পিকারদের মতো শোনাবে। অনেকেই কিন্তু আমরা কথা বলি, দেখবেন অনেকেই বাংলাদেশে আমরা ইংলিশে কথা বলি, উই ক্যান স্পিক ইংলিশ বাট উই ক্যান নট স্পিক ইংলিশ লাইক দ্য নেটিভ স্পিকার। হোয়াটস দ্য মেইন রিজন? দ্য মেইন রিজন ইজ দ্য অ্যাকসেন্ট। দুইটা অ্যাকসেন্ট সারা বিশ্বে প্রচলিত মেইনলি, একটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট আর একটা হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট। মনে রাখবেন সবাই। তো আমরা কিন্তু আমেরিকানটাকে ফলো করি, ব্রিটিশ অ্যাকসেন্টও আপনি আপনার বলাটাকে প্রস্তুত করতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার। তবে দুইটা অ্যাকসেন্টে যে কোনো একটা অ্যাকসেন্টে আপনাকে যাইতে হবে। কি বলছে? পিক পকেটিং, এটা প বলবো না, ফ বলবো। পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার। দেখেছেন? তারপর কি বলছে? দ্য 33 থিপস থট দ্যাট দে থ্রিল্ড দ্য থর্ন থ্রু আউট থার্সডে। Picture of prominent poet Phoebe Shelley portrays the perfection of poetry arena. Mr. Tongue Twister tried to train his tongue to twist and later learned to tee. Papa, please pay the payable payment of pen, paper and pencil to the paper house. এভাবে আপনি যদি দ্রুত বলতে থাকেন, দেখবেন একটা সময় আপনার কথাও কিন্তু নেটিভ স্পিকারদের মতো শোনাবে। এখানে কারো রিলেটিভ যদি আমেরিকা বা কানাডায় থাকে, দেখবেন সে যখন কথা বলে জাস্ট ওই আমেরিকান বা ক্যানাডিয়ানদের মতো করেই কিন্তু সে উচ্চারণ করে। কিভাবে? ওদের দেশে থাকতে থাকতে বাস করতে করতে সে কিন্তু ওই অ্যাকসেন্টটা শিখে ফেলেছে। আমাদের দেশেও থেকে আপনি অ্যাকসেন্ট শিখতে পারবেন। কিভাবে? এই শীটটা আমি ক্লাস শেষে দিয়ে দিব আপনাদের গ্রুপে, এখান থেকে প্র্যাকটিস করবেন, আগামী ক্লাস আমাকে পড়ে শোনাবেন। হ্যাঁ, ফিট আর ফাইভ আর ফিক টে ফিক অর ফিক ফর ফেভার্স। ফিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট portrays painful picture. The 33 thieves throughout that the thrill thrown throughout Thursday. Picture of prominent poet Phoebe Shelley portrays the perfection poetry arena. দেখছেন? মনে রাখবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, ইংরেজি ভাষাটা কিন্তু খুব দ্রুত বলতে হয়। আমরা যেমন বাংলায় বলি আমি ভাত খাবো, ইংরেজরা যারা নেটিভ স্পিকার তারা কিন্তু খুব দ্রুত বলে। এবং আরেকটা বিষয় মনে রাখবেন, সেই সঙ্গে সঙ্গে যারা ফরিনার বা যারা নেটিভ ইংলিশ স্পিকার তারা কিন্তু খুব শর্ট ফর্ম ব্যবহার করে। তো এইখানে আরো যে বিষয়গুলো আছে আপনারা একটু প্র্যাকটিস করেন তো। আমি যে সেন্টেন্সগুলো পড়েছি এই সেন্টেন্সগুলো কেউ একটু পড়তে পারবেন? একটু মনে মনে প্র্যাকটিস করেন, তারপর আমি ডিরেক্টলি আপনাদের কাছে ধরবো, আনমিউট করে দিব। একটু পড়েন, এই চারটা লাইন একটু পড়েন, দেখি কে কেমন পড়তে পারেন। চারটা লাইন একটু পড়ে ফেলেন। আচ্ছা, এটা আমি তাহলে প্র্যাকটিস হিসাবে আপনাদেরকে দিচ্ছি, পরবর্তী ক্লাসে আমাকে এটা পড়ে শোনাতে হবে। হ্যাঁ, টাং টুইস্টার প্র্যাকটিস করবেন। টাং টুইস্টার অনেকগুলো এখানে দিয়েছি। এই তারপর দেখেন লেটারের উচ্চারণ কি হবে বা শব্দের শুরুতে কি থাকলে কেমন উচ্চারণ করতে হয়, অনেকগুলো এখানে বোঝানোর মতো কিছু নেই, আপনি পড়ে সবাই এটা মুখস্থ করবেন। শব্দের শুরুতে কে এন থাকলে, যদি কোনো ইংরেজি শব্দের শুরুতে কি থাকে বলেন, কে এন থাকে, তাহলে তার উচ্চারণ হবে দন্ত ন, ন এর মতো। এক্ষেত্রে কেউ অনুচ্চারিত থাকে, যেমন কে এন ও ডাব্লিউ এল ই ডিজিই। তো এখানে আমরা কেটাকে কিন্তু দেখবেন বাদ দিয়েই কিন্তু উচ্চারণ করি। এখানে আমরা বলি নলেজ, নলেজ। তো নলেজ বানানটা কি? NOWLEDGE, এটা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে কে নলেজ, কে নলেজ। হ্যাঁ, কে, তারপর এখানে কেটা বাদ দিতে হবে কেন? বলছে শব্দের শুরুতে কে এন থাকলে তার উচ্চারণ দন্ত ন, এক্ষেত্রে কে অনুচ্চারিত থাকে। যেমন নলেজ মানে জ্ঞান, নাইট মানে হচ্ছে অশ্ব, নি মানে হচ্ছে হাঁটু। তারপর রুল টুতে রয়েছে দেখবেন ডাব্লিউ এর পর এইচ থাকলে এর উচ্চারণ ডাব্লিউ হবে না, ডাব্লিউ এর উচ্চারণটা হয় না। খুব সুন্দর সুন্দর রুল এখানে দিয়েছি, মজার। দেখেন, ডাব্লিউ এর পরে এইচ অথবা আর থাকলে ডাব্লিউ এর উচ্চারণটা হয় না। যেমন এখানে রাইট, রাইট, WRITE, কিন্তু ডাব্লিউটা বাদ দিয়ে আমরা কখনোই ডাব্লিউ বলি না, আমরা আর থেকে শুরু করি, রাইট, RITE। কিন্তু তা সত্ত্বেও এখানে আমাকে ডাব্লিউটা দিতে হচ্ছে, রাইট, রাইট মানে হচ্ছে লেখা। রং, WRONG, রং মানে হচ্ছে ভুল, রং মানে কি হবে? ভুল। হু, দেখেন এখানে WH, তো এই ডাব্লিউ বাদ দিয়ে কিন্তু আমরা এইচ ও হু এটাকে ধরি।
হুম। তো এগুলো খুব ইম্পর্ট্যান্ট, দেখবেন এগুলো মুখস্থ করে ফেলেন, কথা বলতে গেলে অনেক সহজ হবে। শব্দের শেষে ই থাকলে ই এর উচ্চারণ হয় না। যেমন NAME, এটার উচ্চারণটা হওয়া কথা ছিল কিন্তু নেমি, নেমি, কিন্তু এই ইটার উচ্চারণ হবে না, এটা হবে NAM, নেম, নেম বা নেইম। হোয়াট ইজ ইউর নেইম, হোয়াটস ইউর নেইম, হোয়াটস ইউর নেইম। তো ইটা কিন্তু এখানে বলা যাবে না। COME, এইটা কিন্তু যদি ই এর উচ্চারণটা করা হইতো তো উচ্চারণটা আসতো কামি, কামি, COME, কিন্তু এখানে ইটা বলা যাবে না, এটা বলতে হবে COM, খাম, খাম। এই সি কে কিন্তু কও বলা যাবে না, CKQ, মনে রাখবেন, CKQ, এগুলাকে বলা হচ্ছে খাম, খাম। এটা সব সময় কিন্তু মনে রাখবো, আমরা ক বলা যাবে না, এটাকে খ বলতে হবে। তো এখানে অনেকগুলো প্রায় 30টা রুল রয়েছে, 30টা রুল আপনারা একটু দেখে নেবেন, একটু পড়বেন। গত ক্লাসে আমি কি নিয়ে আলোচনা করেছিলাম, আমাকে একটু হেল্প করবেন প্লিজ। পাপিয়া আপা, বলতে পারবেন? বিষ্ণুপদ পাল। গত ক্লাসে কি নিয়ে আলোচনা করেছিলাম, কারা ছিলেন? ইমানুল হক টিপু, ইনামুল হক টিপু, আপনি তো ছিলেন, বলেন তো কি বলেছিলাম? ফারজানা আপা প্লিজ। আচ্ছা, কে কে ছিলেন? হ্যাঁ, কে কে ছিলেন এখানে? প্রবাসীরা কেউ আছেন? পৃথিবীর অন্য অন্য দেশ থেকে ক্লাস করছেন, প্রবাসী থেকে কেউ থাকলে একটু বলবেন প্লিজ। মেহেরুন জলি, আপনি তো ছিলেন মনে হয়। আমি কি টেন্স আলোচনা করব সবার জন্য, কি এটা ভালো হবে? প্লিজ হেল্প মি। টেন্স নিয়ে কি কারো কোনো জড়তা রয়েছে টেন্সের? সাউন্ড শোনা যাচ্ছে না, সাউন্ড মনে একটু কম, টেন্সটা আলোচনা করেন প্লিজ ভাইয়া। অবশ্যই। আমাকে সবাই শুনতে পাচ্ছেন? একটু বলুন তো, আমি তো সাউন্ড একেবারে বাড়িয়ে দিয়েছি। সবাই একটু শোনা যাচ্ছে। তো ওই যে অনেকে বলছে সাউন্ড নাকি শোনা যাচ্ছে না, কে কে শুনতে পাচ্ছেন না বলেন তো? হ্যাঁ, কেটে করতে হবে, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি একটু যে বলছেন সাউন্ডের সমস্যা, কেটে লাইনটা কেটে দিয়ে আবার জয়েন করেন, রিজয়েন করেন। আর যদি কারো কোনো সমস্যা হয় আমাকে একটু বলবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা মনে হয় আপনাদের কাছে নাই, আমি একটু দিয়ে দিব। আচ্ছা, আমি এখন একটু টেন্স নিয়ে আলোচনা করি। প্রত্যেকদিন টেন্স কিন্তু বলবো না, হ্যাঁ, আজকে টেন্স নিয়ে কথা বলি, সবাই খুব মন দিয়ে শুনবেন। আমাদের 12 প্রকার টেন্স থাকে। এই 12 প্রকার টেন্স কিন্তু প্রত্যেকটা টেন্স আমাদের প্রয়োজন হয় না, স্পোকেন ইংলিশে জানতে হবে, 12টাই আমরা জানবো, কিন্তু কথা বলার জন্য আমাদের মেইনলি হচ্ছে 8টি টেন্স খুব বেশি প্রয়োজন হয়। কয়টা টেন্স জানবো আমরা? তো দেখেন, আমরা প্রথম থেকে টেন্সটা একটু শুরু করি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ওকে, এই টেন্সকে বলা হচ্ছে, টেন্স ইজ কল্ড দ্য মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই ভাষাটা শিখতে গেলে আমাদের প্রত্যেকের যেমন মা রয়েছে, মাতৃগর্ভ থেকে আমরা এসেছি, টেন্সটাও হচ্ছে ঠিক তাই। ল্যাঙ্গুয়েজটা দাঁড়িয়ে আছে সম্পূর্ণ টেন্স বা কাল, টেন্স মানে কাল বা সময়। তো এই টেন্সটা কেমন? এই ভার্বের পরিবর্তনকেই মূলত টেন্স বলা হয়, ভার্বের পরিবর্তনকেই মূলত টেন্স বলা হয়। যেমন গো মানে হচ্ছে যাওয়া, গো মানে হচ্ছে যাওয়া, কাম মানে আসা। তো গো ভার্বের যদি একটা বাক্য তৈরি করি, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, কি হবে? আমি স্কুলে যাই। কিন্তু যদি বলা হয় আমি স্কুলে গিয়েছিলাম, তখন বলতে হবে আই ওয়েন্ট, কি বলতে হবে? আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। যদি বলা হয় আমি স্কুলে গিয়েছি, মনে রাখবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ভয়েস চেঞ্জের V3, সরি ভয়েস চেঞ্জের প্যাসিভ মুড, এটা করতে গেলে কিন্তু আপনাকে এই পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাকে V3 অংশ বলা হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা অবশ্যই জানা লাগবে। যেমন রহিম স্কুলে গিয়েছে, সে ভাত খেয়েছে, আমি একটা মোবাইল ফোন কিনেছি, বাবা বাড়িতে এসেছে, এই যে বাক্যগুলো, আপনাকে অবশ্যই V3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম জানতে হবে। গো মানে হচ্ছে যাওয়া, গো ওয়েন্ট গন। ডু মানে হচ্ছে করা, ডু ডিড ডান, কি হবে বলেন? ডু শব্দের অর্থ করা, ডু ডিড ডান। ইট মানে খাওয়া, ইট এট ইটেন। রাইট মানে লেখা, রাইট রোট রিটেন। এই ভার্ব ফর্মগুলো একটু মুখস্থ করবেন সবাই। এই ভার্ব ফর্মগুলো কিন্তু সবাই মুখস্থ করে রাখবেন। ভার্ব ফর্ম মুখস্থ না করলে কখনোই এই ভার্বের পরিবর্তনকেই টেন্স বলে। আমি খাই, দেখেন এই ইট দিয়ে একটা বাক্য করি, কেমন শোনা যায়? আমি খাই, আই ইট। যদি বলা হয় আমি খেয়েছিলাম, তখন কি হবে? তখন হবে আই এট, আমি খেয়েছিলাম। যদি বলা হয় আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, কি হবে? আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। তখন আপনাকে V3 লাগবে, এইটাই কিন্তু টেন্সের পরিবর্তন। আমি একটু আগে ক্লাসটা শুরু করেছিলাম, এই সময়টা অতীত হয়ে গেছে, ওইটা এখন আমার কাছে অতীত, কিন্তু আমার মুখ থেকে প্রতি সেকেন্ডে যে শব্দগুলো বের হচ্ছে, সাথে সাথে সেটা অতীত হয়ে যাচ্ছে।
আর যেটা বের হচ্ছে প্রতিটা সেকেন্ড চলমান যেটা, এটা প্রেজেন্ট টেন্স। আর যে এখনো কিন্তু আমি ক্লাসটা শেষ করে পারিনি, 1 ঘন্টা পর ক্লাসটা শেষ করব, এটা হচ্ছে ফিউচার টেন্স, শেষ করব। আমি একটু সহজে বলি, রস্বইকার, রস্বই এ ও অন্ত্যেষ্টিয়, এইগুলো বাংলায় সাধারণ মানে বর্তমান কালে থাকে। রস্বই এ ও অন্ত্যেষ্টি, আমি স্কুলে যাই, করিম বাজারে যায়, তারা ফুটবল খেলে, দেখেন এ চলে এসেছে, এটা হচ্ছে বর্তমান কালের উদাহরণ। আরেকটা আছে হচ্ছে অতীতকাল, মনে রাখবেন অতীতকালে বাংলা বাক্যে কি কি থাকে, লাম লেম ল, তাম তেম ত, আমার সঙ্গে মুখস্থ করে ফেলবেন সবাই, লাম লেম ল, তাম তেম ত, এগুলো হচ্ছে পাস্ট টেন্স বা অতীতকালে থাকে। আর যদি বলি ভবিষ্যৎকাল, তখন কি হবে, বে, বি, ব, বেন, আপনা আপনি করে করলে তখন বেন, বে বি ব বেন, আমি স্কুলে যাব, তিনি বাড়ি আসবেন, হুম, রহিম আজ বাড়ি আসবে, বে, বি, ব, বেন, এগুলো কিসের চিহ্ন, এগুলো হচ্ছে ফিউচারের চিহ্ন। যাই হোক, তো এখানে ভার্ব ফর্ম গুলো আপনারা একটু নিজ দায়িত্বে মুখস্থ করবেন। দেখেন, মেক মানে তৈরি করা, আমি একটা বাড়ি তৈরি করি, আই মেক এ হাউস, আমি একটা বাড়ি তৈরি করি, আই মেক এ হাউস। যদি বলা হয় মিতা বা সুমন একটা বাড়ি তৈরি করেছিল, তখন এই মেক হলে হবে না, তখন ভার্বের ভি টু ব্যবহার করতে হবে, মেড। সুমন মেড এ হাউস, সুমন মেড এ হাউস। যদি বলা হয় সুমন একটা বাড়ি তৈরি করিয়াছে, তখন সুমন হ্যাজ মেড এ হাউস। টেন্স মানে কিসের পরিবর্তন হয় বলেছি, শুধু ভার্বের পরিবর্তন হয়। সুমন নামক যে অবজেক্ট সাবজেক্ট আছে, এটা কখনো পরিবর্তন হবে না। হাউস মানে বাড়ি, এটাও কখনো পরিবর্তন হবে না। এটা কি করতে হবে, এইটা আপনাকে ভার্বের পরিবর্তন করতে হবে। আমি ভাত খাই, আমি ভাত বাদ দিয়ে দিলাম, আমি খাই, আমি খাচ্ছি, আমি খেয়েছি, আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্সটা আমরা কে কতদূর এগিয়ে রয়েছি বা পিছিয়ে রয়েছি, এটা আমি আপনাদের কাছে একটু জানতে চাইবো। প্রথমে আহ আতাউর রহমান, প্লিজ একটু আনমিউট করবেন। বলেন তো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য দিচ্ছি, হি রাইটস আ লেটার, এটা দিয়ে বাকি তিনটা বলেন তো। হি রাইটস আ লেটার, এর কন্টিনিউয়াস কি হবে? আচ্ছা, আপনার ওখানে সম্ভবত একটু নেটওয়ার্কের সমস্যা আছে, আমি দেখি এদিকে একটু আসি। গোলাম কিবরিয়া, প্লিজ আনমিউট করতে হবে সাথে সাথে। হুম, হুম, বলুন। হুম, গোলাম কিবরিয়া, প্লিজ আপনি একটু বলবেন, নেটওয়ার্ক কার ভালো আছে একটু বলুন। হুম, 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 সবগুলো বলেন। হি ইজ রাইটিং এ লেটার, এর পারফেক্ট কি হবে, হি হ্যাজ। আর এর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হয়, সময়ের উল্লেখ থাকবে এবং আইএনজি হবে, কি হবে বলেন? নো নো নো, হি হ্যাজ বিন রাইটিং, রিটেন বলা যাবে না, হি হ্যাজ বিন রাইটিং এ লেটার, হি হ্যাজ বিন রাইটিং এ। দেখেন ক্লাসটা কিন্তু খুব সমস্যা হয়ে যায়, আমি যাকে আনমিউট করতে বলবো বাকি আমরা সবাই মিউট করে রাখবো, হ্যাঁ, আমরা এখানে ক্লাসটা খুব ভালোভাবে নিতে পারবো। এই দেখেন এক এক সময় এক একজন কিন্তু আনমিউট করছে, মিউট করছে, এটা করা যাবে না। আচ্ছা, তো আপনি আরেকটু বলবেন প্লিজ ভাইয়া, যে হি রাইটস এ লেটার, এইটা বলেন তো নেগেটিভ কি হয়, এটা নেগেটিভ কিভাবে করা যায়, এটা তো অ্যাফার্মেটিভ আছে, এই বাক্যটার নেগেটিভ কি হয়? হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে, সে কি একটা চিঠি লেখে, তখন কি হবে? সে কি একটা চিঠি লেখে না, তখন কি হবে? ডাজেন্ট হি রাইট এ লেটার, ডাজেন্ট হি রাইট এ লেটার। হুম, সে কেন একটি চিঠি লেখে, সে কেন একটি চিঠি লেখে, সে কেন একটি চিঠি লেখে না? ধন্যবাদ। তাহলে দেখেন এইভাবে যারা পারবো তাদের কিন্তু টেন্সটা মোটামুটি আমি বুঝলাম যে খুব ভালো আছে, টেন্সটা কমপ্লিট করা আছে, সবাই কিন্তু এই পর্যায়ে নাই। তো যারা নাই তাদের জন্য আমি টেন্সটা খুব ভালোভাবে একটু ভেঙে বুঝাই দিতে চাই, একটু রিভিশন দিতে চাই। সবাই আমরা কম বেশি স্টুডেন্ট লাইফে টেন্স করেছি, তাই না? তো একটা টেন্স বলা হচ্ছে, টেন্স প্রধানত 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। মনে রাখবেন, প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল। তো দেখেন এখানে আমরা টেন্সগুলো নিয়ে যদি ভালোভাবে কথা বলি, তো এই 12টা টেন্সের ভিতরে আমাদের কথা বলতে গেলে 8 প্রকার, সবগুলো টেন্সের এই 12টা টেন্সের প্রত্যেকটা কিন্তু সমানভাবে শেখার প্রয়োজন পড়ে না।
কি করতে হবে? এই যে প্র্যাকটিক্যাল কমিউনিকেশন অ্যান্ড কনভারসেশনের জন্য শুধু প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার সিম্পল ইনডেফিনিট টেন্সের ব্যবহার বেশি হয়ে থাকে। তো এখানে মূলত হচ্ছে 8 প্রকার টেন্সের বেশি ব্যবহার হয়। এই যে দেখেন এই জায়গাটা বলছে আমরা সারাদিন যে কথাগুলো বলি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কথাগুলো বলি, এই কথার 90 থেকে 95 ভাগ কথাবার্তা শুধুমাত্র সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল ফিউচার ব্যবহার করা হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। জাস্ট ওয়েট। টেন্সটা হচ্ছে খুবই সহজ, যদি আমরা একটা একবার ধরতে পারি, এর থেকে সহজ আইটেম পৃথিবীতে আর কিছু হয় না। টেন্সটা শুধু আমাদেরকে স্ট্রাকচার জানতে হবে, আর কিছু করা লাগবে না। জাস্ট ওয়েট। ওকে, দেখেন বলা হচ্ছে যে প্রেজেন্ট টেন্স বর্তমান কাল। প্রেজেন্ট টেন্সটা হচ্ছে চার ভাই। প্রেজেন্ট টেন্সটা কয় ভাই? এরা হচ্ছে চার ভাই: প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই চারটা আমাদের খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে, আমাদের মাথায় রাখতে হবে। প্রেজেন্ট টেন্সের যে চার প্রকার, চারটা বাক্যই কিন্তু আমাদের প্রতিনিয়ত কাজে লাগে। এরপর একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, আরেকটি হচ্ছে ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস। এই যে কালগুলোর কথা বললাম, এই যে 8 প্রকার, এই 8 প্রকার টেন্স যদি আমরা ভালোভাবে জানতে পারি, ভালোভাবে বুঝতে পারি, কথা বলা খুবই সহজ হবে। তো দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে একটা বাক্য যদি আমি বেছে নেই, আই গো, প্রেজেন্ট টেন্সে কি হবে বলেন? আই গো, আমি যাই। তো এটা দেখানোর আগে আমি আপনাদেরকে আরেকটা বিষয় একটু দেখাতে পছন্দ করব। সেটা হচ্ছে দেখেন একটা বাক্য দিয়ে টেন্সের আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। জাস্ট হেয়ার ইউ ক্যান সি। এই যে বিষয়টা দেখেন, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, এখানে আমি কি ব্যবহার করেছি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি কি করেছি? অ্যাফার্মেটিভের একটা বাক্য বেছে নিয়েছি, সেই বাক্যটাকে আমি নেগেটিভ করেছি, তাৎক্ষণিকভাবে সেটা আবার ইন্টারোগেটিভ করেছি, তারপর আবার সেটা নেগেটিভ ইন্টারোগেটিভ করেছি। কেমন হয় বিষয়টা দেখেন, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাই না? ডোন্ট আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাই না? ডোন্ট আই গো টু স্কুল। সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। সে স্কুলে যায় না, হি ডাজেন্ট গো টু স্কুল। সে স্কুলে যায় না কি হবে? হি ডাজেন্ট গো টু স্কুল। সে কি স্কুলে যায়? ডাজ হি গো টু স্কুল। সে কি স্কুলে যায় না? ডাজেন্ট হি গো টু স্কুল। এইবার এইগুলা দিয়ে গো এর পাস্ট ফর্ম ব্যবহার করতে পারি, ওয়েন্ট। গো এর পাস্ট ফর্ম কি ব্যবহার করতে পারি? ওয়েন্ট। দেখেন আই মানে আমি, আর টু স্কুল, এই নাউন বা অবজেক্ট যাই বলি না কেন, এটা কখনো পরিবর্তন হয়নি। আই এবং টু স্কুল 30টা বাক্যের 30টা বাক্যতেই ঠিক আছে। শুধুমাত্র আমি কি করেছি? শুধু সাবজেক্ট সরি ভার্বটা একটু চেঞ্জ করা হয়েছে। প্রথম বাক্যে যেমন ছিল আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, কি ছিল এখানে দেখেন? আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এইটার যখন পাস্ট ফর্মে লিখলাম, আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। এটা যদি ফিউচার ফর্মে লিখি, আমি স্কুলে যাব, কি হবে? আমি স্কুলে যাব, তখন হবে আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। তো এখানে দেখেন এই শীটটা আমি দিয়ে দিব, ক্লাস শেষে গ্রুপে আপনাদেরকে দিব। এটা প্র্যাকটিস করবেন। কিভাবে প্র্যাকটিস করবেন? অনেকেই বলতে পারেন স্যার এখানে তো ইংরেজিও লেখা আছে, বাংলাও লেখা আছে, আমরা কি প্র্যাকটিস করব? এখন এখান থেকে প্র্যাকটিস করতে হবে, কি প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে, সেই বিষয়টা হচ্ছে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখানে আপনি একটা বাক্য লিখতে পারবেন, সেটা হচ্ছে আই রাইট আ লেটার। আই, ডাব্লিউ আর আই, ডাব্লিউ আর আই টি ই, আই রাইট আ লেটার, এল ই টি টি ই আর, সরি, এল ই টি টি ই আর, আই রাইট এ লেটার। এই যে বাক্যটা লিখলাম, আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। এখন এই রাইটকে পরিবর্তন করে, রাইট মানে লেখা, রোট মানে হচ্ছে লিখেছিল বা লিখেছিলাম, আর রিটেন মানে হচ্ছে লিখিয়াছে বা লিখেছিল। তো বলছে আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। আমি একটা চিঠি লিখি না, এই যে বাক্যটায় যেমন লিখেছি আমি স্কুলে যাই না, কি লিখেছি এখানে? আমি স্কুলে যাই না। এটার আপনি নেগেটিভ লিখবেন, আমি একটা চিঠি লিখি না। অথবা আপনি এখানে সাবজেক্ট পরিবর্তন করতে পারেন, সে একটা চিঠি লেখে, আর নেগেটিভ লিখতে পারেন, সে একটা চিঠি লেখে না। আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাই না? ডোন্ট আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাই না? ডোন্ট আই গো টু স্কুল। তো এখানে কি হবে?
ডু আই গো টু স্কুল। আর রাইট দিয়ে যখন লিখবেন ডু আই রাইট এ লেটার, অর্থাৎ আপনার এই ফরমেশনটা ঠিক থাকবে, শুধু এখানে গো এর জায়গায় আমি রাইট নিয়েছি, এখানে স্কুলের জায়গায় আমি লেটার নিয়েছি। দেখবেন দোকানে আমরা অনেক সময় কাপড় বা শাড়ি বা থ্রি পিস কিনতে গিয়ে বলি না, সেম ডিজাইনের ভিতরে কালার ভিন্ন দেখাবেন, ডিজাইনটা একই রকম থাকবে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে, কি আমরা বলি না? এখানেও কিন্তু বিষয়টা ঠিক তেমন। আই গো টু স্কুল, আই ডোন্ট গো টু স্কুল, ডু আই গো টু স্কুল, ডোন্ট আই গো টু স্কুল। তো এইগুলো দিয়ে কিভাবে বাক্য সাজাবো? পরে বাক্যটা বেছে নিয়েছি আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। আমি একটা চিঠি লিখি না, আই ডোন্ট রাইট আ লেটার। আমি কি একটি চিঠি লিখি? ডু আই রাইট এ লেটার। আমি কি একটি চিঠি লিখি না? ডোন্ট আই রাইট এ লেটার। দেখেন এখানে গো দিয়ে ব্যবহার করে আমি অনেক দূরে চলে গিয়েছি, যেমন একটা মডাল ভার্ব দিয়ে বাক্য করেছি। দেখেন এই যে দেখেন এই জায়গাটা, গো কিন্তু গো এর জায়গায় ঠিক থাকবে, শুধু আমি এখানে মডাল ভার্বের ব্যবহার করেছি। কিসের ব্যবহার করেছি? মডাল ভার্বের। যেমন দেখেন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, ওইটা না বলে এখানে বলছেন আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান গো, সেই গো কিন্তু গো এর জায়গায় ঠিক থাকবে। আই ক্যান গো, আমি যেতে পারি। আমি যেতে পারি না, আই ক্যান নট গো। আমি কি যেতে পারি? ক্যান আই গো। আমি কি যেতে পারি? ক্যান আই গো। আমি কি যেতে পারি না? ক্যান আই গো, ক্যান নট আই গো, ক্যান্ট আই গো। তো এখানে বলছে যে রাইট দিয়ে যদি আপনি করেন, আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আমি লিখতে পারি না, আই ক্যান নট রাইট। আমি কি যেতে পারি? ওখানে লিখতে হবে আমি কি লিখতে পারি, ক্যান আই রাইট। আমি কি যেতে পারি না, এখানে লিখতে হবে আমি কি লিখতে পারি না, ক্যান্ট আই রাইট। ক্যান্ট আই রাইট। আমি কি একটি কবিতা লিখতে পারি না, ক্যান্ট আই রাইট এ পোয়েম। ক্যান্ট আই রাইট এ লেটার। ক্যান্ট আই রাইট অ্যান ইপিক। ইপিক মানে কি বলেন তো? ইপিক মানে হচ্ছে মহাকাব্য। তো বলছে এখানে ক্যান মডাল ভার্ব ব্যবহার করেছি, গো কিন্তু গো এর জায়গায় ঠিক থাকবে। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি যেতে পারি না, আই ক্যান নট গো। আমি কি যেতে পারি? ক্যান আই গো। আমি কি যেতে পারি না? ক্যান নট আই গো। আমি কি যেতে পারি না? ক্যান নট আই গো। তো এখানে আমরা এইভাবে কিন্তু এই ভার্বগুলো ঠিক রেখে বাক্য করব। আচ্ছা, তো এখানে দেখেন আমি যে বাক্যগুলো মূলত দেখাচ্ছিলাম সেটা হচ্ছে কি দিয়ে করেছিলাম জানো? টেন্স দেখাচ্ছিলাম, যে কিভাবে আমরা টেন্স ব্যবহার করে কথা বলতে পারি। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অর্থ হচ্ছে বর্তমানকালে সাধারণভাবে কোনো কাজ হয় বা হয়ে থাকে এমন বোঝালে তার কালকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলা হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলা হয়। বলা হচ্ছে যে সাধারণভাবে, সাধারণভাবে বর্তমানকালে কোনো কাজ হয়, যেমন আমি স্কুলে যাই। এখানে কি সাধারণভাবে বোঝায় না? দেখেন আমি স্কুলে যাই, বর্তমানকালে যাই, সে স্কুলে যায়, তারা ক্রিকেট খেলে। অর্থাৎ এখানে চেনার উপায় কি? ভার্বের শেষে অ, আ, রস্বই, এন ও এস বা আন। অর্থাৎ আমি যে শব্দগুলো বলেছিলাম রস্বই, এ ও অন্ত্যেষ্টিয়া, এইগুলো থাকে কোথায় থাকে? এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এর বাংলার শেষে ক্রিয়ার শেষে যেমন রস্বইকার থাকে, অন্ত্যেষ্টিয়া থাকে, দন্তান্ন থাকে। যেমন আমি স্কুলে যাই, যাই বললে কিন্তু এখানে শেষে রস্বইকার রয়েছে। সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট। সাধারণভাবে বর্তমানকালে কোনো কাজ হয় বা হয়ে থাকে এমন বুঝালে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। এর গঠন প্রণালী কি হয়? সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস এক্সটেনশন। সাবজেক্ট কেমন? আই, আমি স্কুলে যাই। মনে রাখবেন সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম দিতে হয়। বলা হচ্ছে আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। দেখেন এখানে গো যেহেতু থার্ড পারসন, তো এখানে ভার্বের থার্ড পারসন ফর্ম ব্যবহার করা হয়, হি গোজ টু স্কুল। তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট। যদি বলা হয় আমি যাই, আই গো, কি বলা হচ্ছে? আমি যাই, আই গো। তুমি যাও, তখন কি হবে? ইউ গো। আমরা এই প্রেজেন্ট টেন্সটা একটু প্র্যাকটিস করবো, হ্যাঁ, মুখে মুখে প্র্যাকটিস না করলে জড়তাটা কোনো দিন যাবে না। আমি পড়াতে এসে এই অভিজ্ঞতাটা অর্জন করেছি, আপনাদেরকে দিয়ে কথা বলাতে হবে। জড়তা তখনই চলে যাবে যখন আপনি কথা বলতে পারবেন। মুক্তা সেন, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। মুক্তা সেন, বলেন তো আমি খাই কি হবে? দ্রুত বলবেন একটু প্লিজ। I eat rice. না, আমি রাইস বলিনি তো, বলেছে আমি খাই, কি হবে? I eat. আইট, আমি খাচ্ছি। Eat. না, আই অ্যাম ইট কখনো বলা যায় না। আই অ্যাম ইট কখনো হয় না, আই অ্যাম ইটিং, কি বলতে হবে? আই অ্যাম ইটিং। হুম। আচ্ছা, ভুল করা কোনো সমস্যা না, কিন্তু
ভুল থেকে সমস্যা নিতে হবে, মানে শিক্ষা নিতে হবে। ভুল আপনি বলছেন এটা ঠিক আছে, কিন্তু ভুল থেকে শিক্ষা নিতে হবে। আমি খেয়েছি, তখন কি হবে? আই হ্যাভ ইটেন। আই হ্যাভ ইটেন। কি বলতে হবে? আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আচ্ছা হ্যাঁ, দেখি আমি আরো একটু এদিকে আসি। নাফিজ হিরো, প্লিজ শুনতে পাচ্ছেন? আমার কল করার সঙ্গে সঙ্গে একটু আনমিউট করবেন, হ্যাঁ। নাফিজ হিরো, থ্যাংক ইউ। আচ্ছা বলেন তো, আমি যাই কি হবে? I go. আমি শিখি। I learn. আই লার্ন, আমি রান্না করি। I cry. আই কুক। আই কুক, এখানে I ক্রাইং বা কুকিং হবে কেন? আই কুক, আমি রান্না করি। আমি ভাত রান্না করি। go. আমি ভাত রান্না করি। ওর পরে শুধু অবজেক্ট দিয়ে দেন, আই কুক মানে আমি রান্না করি। আমি ভাত রান্না করি, আই কুক রাইস। আই কুক রাইস। Cook. আমি তরকারি রান্না করি, আই কুক কারি। আই কুক I কুক cook কারি। curry. আমি তরকারি রান্না করছি। I I cook. হুম। I cooking curry. না, আমাদের টেন্সে অনেক দুর্বলতা। আই এম কুকিং কারি হবে, তখন কি বলতে হবে? আই এম কুকিং কারি। কারি। যেমন আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। কি হবে বলেন? আই অ্যাম ইটিং I রাইস। হ্যাঁ, আমি একটি আপেল খাচ্ছি, আই অ্যাম ইটিং অ্যান আপেল। আই অ্যাম ইটিং অ্যান আপেল। যদি বলা হয়, apple. হ্যাঁ যদি বলা হয় আমি অঙ্কটি করিতেছি, তখন কি হবে? আমি করিতেছি, আই অ্যাম ডুইং। আমি অঙ্কটি করিতেছি, আই অ্যাম ডুইং দ্য সাম। কি? হ্যাঁ, কিভাবে বলেন? আই অ্যাম ডুইং দ্য সাম। আমি অঙ্কটি করিতেছি। যদি বলা হয় আমি মাছ ধরিতেছি, তখন কি হবে? I am catching fish. হ্যাঁ, আই অ্যাম ক্যাচিং ফিশ হয় না, ভেবে চিন্তে বলবেন, যেটা বলবেন ভেবে চিন্তে বলতে হবে। ফারজানা হক। হুম হুম, ফারজানা হক, প্লিজ আনমিউট করুন তো। আমি সবার কাছে, এখানে অল্প লোক রয়েছে, সবাইকে আমি ওয়ান টু ওয়ান পার্সোনাল ধরতে পারবো। কি ব্যাপার পাশে হ্যাঁ, পাশে পাশে শব্দ হচ্ছে আপনার, হ্যাঁ বেবি কাঁদছে, যাই হোক। আচ্ছা, ইমাম হাসান প্লিজ একটু আনমিউট করবেন। আমরা টেন্সটা যদি কমপ্লিট না করতে পারি, হ্যাঁ বলুন। আমি গিয়েছিলাম। Hello? আমি গিয়েছিলাম, কি হবে? হ্যাঁ শুনতে পারছি। আমি গিয়েছিলাম, বলুন পাস্ট টেন্স। হুম। আচ্ছা, তারপর এটা হবে না। কে কে বলিনি দেখি, পাপিয়া পারভিন প্লিজ। পাপিয়া পারভিন। Hello? দ্রুত। Hello? পাপিয়া পারভিন। যার নেটওয়ার্কের সমস্যা আনমিউট করবেন না প্লিজ। আচ্ছা, তারপর সালমা আক্তার, প্লিজ আপা একটু আনমিউট করেন। সালমা আক্তার, ক্যান ইউ হেয়ার মি? জি স্যার। আচ্ছা, এত স্লো করলে হবে না। আমি গিয়েছিলাম, কি হবে? আই ওয়েন্ট। কি হবে? আই ওয়েন্ট। যদি বলা হয় তুমি গিয়েছিলে, তুমি গিয়েছিলে, তখন কি হবে? হুম। ই ওয়েন্ট, সে গিয়েছিল। He went. হি ওয়েন্ট, তারা গিয়েছিল। They went. দে ওয়েন্ট, আমরা গিয়েছিলাম। We went. উই ওয়েন্ট, আমরা বাজারে গিয়েছিলাম। We went to the market. আচ্ছা, কি ব্যাপার, আমি কি সবাইকে বলছি নাকি? সবাই কথা বলছেন কেন? আমি তো পার্সোনাল ওয়ান টু ওয়ান সেশন করছি। হুম। সবাই কথা বললে তাহলে কিন্তু আমি আনমিউট করে পড়া ভাবছিলাম আপনাদের কিছু শিখাই। এখানে সবাই দেখছি কথা বলা শিখে গেছে, তাহলে শুনুন, আমি আর শিখাবো না ওইভাবে। বলছে যে আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। তো আমি এখানে স্কুল বাদ দিয়ে যদি বলি আমি যাই, আই গো। তুমি যাও, ইউ গো। তারা যায়, দে গো। কিন্তু যখন এখানে সাবজেক্ট থার্ড পারসন হবে, তখন হি বা সি বা করিম বা রহিম বা রাম শ্যাম যার নাম হোক, যদি বলা হয় সুমন যায়, সুমন গো হবে না, সুমন গোজ। এবং এই যে সুমনের পরে গোজ বসলো, এটা শুধুমাত্র একটি মাত্র টেন্সে বসবে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর কোথাও কিন্তু ভার্বের পরে এস বা ইয়েস বসবে না। মনে রাখবো যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, তাহলে ভার্বের পরে এস বা ইয়েস বসবে। আর কোথাও কিন্তু ভার্বের পরে এস বা ইয়েস বসবে না। যেমন দেখেন, সে স্কুলে যায়, কি লিখেছি? সে স্কুলে যায়। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, কি লিখেছি? হি গোস টু স্কুল। সে স্কুলে যায়। যদি বলা হয় সে স্কুলে গিয়েছিল, তখন আর গো থাকবে না, গোস থাকবে না, তখন হয়ে যাবে ওয়েন্ট। কি হবে? হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট। কি হবে? তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট। দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। তারা ক্রিকেট খেলেছিল,
তখন কি হবে? দে প্লেড ক্রিকেট। আমার পড়ানোটা কি বুঝতে পারছেন? অর্থাৎ এইটুকু মনে রাখবেন, এই একটা লাইন, আর আপনার কিচ্ছু মনে লেখা লাগবে না এখানে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালীতে সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এক্সটেনশন কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এক্সটেনশন। যেমন হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। কি হবে বলেন? আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তো এখানে এই যে বাক্যগুলো আমি বললাম প্রত্যেকটা সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি? আই, ভার্বের ভি অন ফর্ম কি? গো, আর এক্সটেনশন কি? স্কুল। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই না, তখন কি হবে? সালমা আপা একটু বলবেন, আমি স্কুলে যাই না কি হবে? আই আই নট গো টু স্কুল। শুনতে পাচ্ছেন? বলুন, আমি স্কুলে যাই না। আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল, এখানে ডু ব্যবহার করে আবার অ্যাম আনছেন কেন? অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডু আনতে হবে। সঙ্গীতা দাস প্লিজ একটু আনমিউট করবেন। এখানে পাস্ট টেন্সে যদি বলা হয় আমি গিয়েছিলাম, তখন কি হবে? আমি গিয়েছিলাম। সঙ্গীতা দাস, ক্লাসে যারা থাকবেন একটু সঙ্গে সঙ্গে আনমিউট করবেন। শামিমা আক্তার, শামিমা আক্তার, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি অনেক দেরি করে ফেলেছেন, না একটু পরে বলবেন। আচ্ছা বলেন তো, আমি স্কুলে যাব, তখন কি হবে? আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। আমি স্কুলে যাব না, I won't go to school. আমি কি স্কুলে যাব? Will I go to school? আমি কি স্কুলে যাব না? Won't I go to school? কেন আমি স্কুলে যাব? Why? Will I go to school? কেন আমি স্কুলে যাব না? Why won't I go to school? তাহলে দেখছেন কিভাবে আমরা প্র্যাকটিস করতে হয়। এইভাবে প্র্যাকটিস করলে মুখে জড়তা চলে যায়। আমাদের যে অনেক দিন আগে আমরা টেন্স শিখে রেখেছি, এইভাবে কথা বললে আমাদের প্র্যাকটিসও সঙ্গে সঙ্গে হয়ে যায়। আপনি ফিউচার টেন্স বলেছেন, প্রেজেন্ট টেন্স বলেন তো। যেমন সে চিঠি লেখে, হি রাইটস আ লেটার। এটার কন্টিনিউয়াস ফর্ম, The letter. এটার কন্টিনিউয়াস ফর্ম কি হয়? কন্টিনিউয়াস কি হবে? He হ্যাঁ। is writing a letter. সে একটা চিঠি লিখছে না, তখন কি হবে? He is not writing a letter. সে কি একটা চিঠি লিখছে? Is he write a letter? কেন সে একটা চিঠি লিখছে? A letter. কেন সে একটা চিঠি লিখছে? Why he writing a letter? Why is he writing a letter? Why is he writing a letter? Writing a letter. আচ্ছা, আমি সকালে ঘুম থেকে উঠি। সকালে ঘুম থেকে উঠি। I get up in the morning. I get up early in the morning. In the morning. Morning. তারপর আমি দাঁত ব্রাশ করি। I brush করি। I do brush. Then I brush my teeth. Then I brush my teeth. Then I brush my teeth. Do আসবে না। Then I brush my teeth. দাঁত ব্রাশ করার পর, আফটার ব্রাশিং মাই টিথ কি হবে? দাঁত ব্রাশ করার পর। After brushing my teeth. আমি মসজিদে যাই। I go to mosque. তারপর আমি অজু করি। অজু করি। হ্যাঁ, এই যে দেখেন এখানে বলছি না তারপরে, তারপর ইংরেজিটা হচ্ছে দেন। কি হবে? দেন। দেন, দেন আই মেক অ্যাবলিউশন। কি হবে? দেন আই মেক অ্যাবলিউশন। অজু করার পর, অজু করার পর, আফটার টেকিং অ্যাবলিউশন কি হবে? আফটার টেকিং অ্যাবলিউশন। আচ্ছা, অজু করার পর, এই যে পর কথাটা পরে, এর জন্য আফটার দিতে হবে। কি দিতে হবে? আফটার দিতে হবে। আচ্ছা বলি, যদি বলা হয় বাড়ি ফেরার পর, তখন কি হবে? আফটারের পরে যে ভার্বটা দিবেন এটার সঙ্গে আইএনজি হবে। আফটার রিটার্নিং হোম। হ্যাঁ, যদি বলা হয় নাস্তা, যদি বলা হয় নাস্তা করার পর, তাহলে আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। আফটার টেকিং ব্রেকফাস্ট অথবা আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। হ্যাঁ, যদি বলা হয় কলেজে যাওয়ার পর, going to college. আফটার গোয়িং টু কলেজ। ভাত খাওয়ার পর, after eating rice. আফটার ইটিং রাইস। ভাত খাওয়ার পর। যদি বলা হয় ভাত খাওয়ার পর আমি অঙ্কটি করব, after eating rice
I will I will sum নাকি আই উইল ডু দ্য সাম। I do the sum. আই উইল I ডু do দ্য the সাম। sum. আচ্ছা, তো এখানে বলেছেন অজু করার পর আফটার টেকিং অ্যাবলুশন আমি ফজরের হ্যাঁ। নামাজ পড়ি। আমি ফজরের After নামাজ পড়ি। taking ablution, হুম। I pray আই প্রে ফজর ফজর প্রেয়ার। আই প্রে ফজর প্রেয়ার। তারপর আমি বাড়ি ফিরি। তারপর আমি বাড়ি ফিরি। then I বাড়ি ফিরি হুম। then I come home দেন আই রিটার্ন হোম। হুম। then রিটার্ন হোম। বাড়ি ফেরার পর after returning home আমি পড়তে বসি। I read আই সিট ফর রিড। আই সিট ফর রিড। for it. I sit for it. তারপর আমি নাস্তা করি। Then I taking breakfast. নো, এখানে আইএনজি হবে না। দেন আই টেক ব্রেকফাস্ট। দেন আই টেক। আচ্ছা then I take breakfast. নাস্তা করার পর এইটা সেই আফটারের পর আইএনজি দিবেন। আফটার টেকিং আচ্ছা। ব্রেকফাস্ট After taking breakfast আমি এক কাপ চা পান করি। I take এখানে কি take দিব না I drink হ্যাঁ, ড্রিঙ্কটা হচ্ছে অনেক পুরাতন একটা শব্দ। বর্তমান যুগে আমরা খাওয়া অর্থে টেক অথবা হ্যাভ I দিতে পারি। টেক অথবা হ্যাভ দিতে পারি। টেক অথবা হ্যাভ দিতে পারি। আই হ্যাভ ব্রেকফাস্ট আগে শুনে নিবেন ভালো করে। হ্যাঁ, আই টেক ব্রেকফাস্ট। হ্যাঁ, আই টেক ব্রেকফাস্ট কি বলতে হবে? I আই টেক take ব্রেকফাস্ট। দেখেন, আপনাকে কিন্তু আমি ডেইলি রুটিন শিখাচ্ছি, আপনি বুঝতে পারতেছেন কিনা জানি না। তো বলছে যে Exact. এক কাপ চা পান করার পর এক কাপ চা পান করি। আই টেক এ কাপ অফ টি। তারপর আমি কলেজে যাই। মানে after নো, এই যে taking বারবার দেখেন তারপর বলছি। নো, তারপর ইংরেজি হচ্ছে দেন। তারপর আমি কলেজে যাই। দেন আই গো টু কলেজ। হুম। সিস্টেমটা আপনাকে ধরতে হবে। কি করতে হবে? সিস্টেমটা ভালো করে বুঝতে হবে। আমি এখানে একটা বিষয় বুঝাচ্ছি, যেমন আমি পড়তে বসি, তারপর আমি নাস্তা করি। নাস্তা করার পর আবার প্রথম সেন্টেন্স এক কাপ চা পান করি। তারপর আমি কলেজে যাই। কলেজে যাওয়ার পর, তো এখানে সঙ্গীতা দাস প্লিজ একটু আনমিউট করেন তো। এক কাপ চা পান করি। আমি এক কাপ চা পান করি। আমি বলার সঙ্গে সঙ্গে আপনাদের কি কোনো সমস্যা আনমিউট করতে? 1 মিনিট 2 মিনিট পরে গিয়ে বলছেন স্যার আমি আছি লাইনে। এইভাবে করলে হবে না। নার্গিস আক্তার, নো, আপনাকে 2-3 বার বলেছি, আপনি মিস করেছেন সঙ্গে সঙ্গে। হ্যাঁ, আচ্ছা, ওকে। আপনি বলুন আমি এক কাপ চা পান করি, কি হবে? আই I I take a কাপ অফ টি। কাপ অফ টি। তারপর আমি কলেজে যাই। after after হবে না, দেন আই গো টু কলেজ। দেন আই গো টু কলেজ। college. কলেজে যাওয়ার পর After আফটার গোয়িং টু কলেজ। আফটারের পরে ভার্বের পর আইএনজি দিবেন। আফটার গোয়িং টু কলেজ আমি আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করি, কি হবে? আমি আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করি। হুম। meet with my friend. আই মিট উইথ মাই ফ্রেন্ডস। তারপর আমি ক্লাসে যোগদান করি। Then I join the ক্লাস। দেন আই জয়েন মাই class. ক্লাস। তারপর আমি ক্লাসে যোগদান করি। ক্লাস শেষ করার পর ক্লাস শেষ করার পর এই যে ক্লাস শেষ করার পর, খাওয়ার পর, দেখার পর, এইগুলা সব আফটারের পরে মূল ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। যেমন ক্লাস শেষ করার পর আফটার ফিনিশিং দ্য ক্লাস, কি হবে বলেন? ক্লাস শেষ করার পর আফটার ফিনিশিং দ্য ক্লাস। finishing the class. ক্লাস শেষ করার পর কি হবে? আফটার ফিনিশিং দ্য ক্লাস। ক্লাস শেষ করার পর Finishing the class, I return the home. আই রিটার্ন হোম। আফটার ফিনিশিং দ্য ক্লাস আই রিটার্ন হোম। তারপর বলা হচ্ছে আমি বাড়ি ফিরি। তারপর আমি বিশ্রাম নেই, কি হবে? তারপর then I take then I take দেন আই টেক রেস্ট। বিশ্রাম নেওয়ার পর um, uh, after rest I again do it something for me. সামথিং ফর মি। তারপর কি আছে বলুন? তারপর আছে হচ্ছে আমি দুপুরের খাবার খাই। আমি দুপুরের খাবার খাই। Then I having a having the lunch. আমি দুপুরের খাবার খাই। আই হ্যাভ মাই লাঞ্চ, কি হবে বলেন?
I have my lunch. লাঞ্চ। তারপর আমি টিভি দেখি। But after then I watch the TV. আফটার দ্যাট, I watch it. দেন আই ওয়াচ টিভি। That. টেলিভিশন দেখার পর, Um, mm, after TV. আফটার ওয়াচিং টিভি, আফটারের পরে ভার্বের সাথে আইএনজি দিতে হয়। আফটার ওয়াচিং টিভি। After watching TV, I take my evening টেলিভিশন দেখেন, টিভি দেখার পর আফটার ওয়াচিং টিভি আমি 2 ঘন্টা ঘুমাই। I'm sleeping 2 hours. আই স্লিপিং হবে কেন? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আইএনজি হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আই স্লিপ ফর 2 আওয়ার্স। আই স্লিপ ফর 2 আওয়ার্স। দেখেন এই যে সাধারণ বাক্য করতে সমস্যা হয়, তাই না? আগে এইগুলো একটু দেখেন, এইগুলো দেখলে এই জায়গাটা কভার করতে পারবেন। সাধারণ বিষয়গুলো কিন্তু আগে দেখতে হবে, শিখতে হবে। দেখেন সাধারণ বিষয় কি কি? না, কোশ্চেন পরে, এখন না, কোশ্চেন পরে। বলছে আমি হই। সাধারণ বাক্যগুলো দেখেন, আমি হই আই অ্যাম, তুমি হও ইউ আর, কথা বলবেন না, ইউ আর তুমি হও, সে হয় হি ইজ। এখান থেকে আপনি অনেকগুলো নাউন আনতে পারেন। আমি হই আই অ্যাম, আমি হই কি? আই অ্যাম এ স্টুডেন্ট। আমি হই আই অ্যাম এ টিচার। আমি হই একজন ডাক্তার, আই অ্যাম এ ডক্টর। আমি হই একজন কৃষক, আই অ্যাম এ ফার্মার। আমি হই একজন নার্স, আই অ্যাম এ নার্স। এটা আপনি আই অ্যাম ব্যবহার করলেন। এরপর আপনি এখান থেকে আই ওয়াজ ব্যবহার করতে পারেন। এখান থেকে কি ব্যবহার করতে পারেন? আই এর পরে আপনি ওয়াজ দিতে পারেন, আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ এ টিচার। ইউ ব্যবহার করতে পারেন, ইউ আর এ টিচার, ইউ আর এ ডক্টর। এখান থেকে আপনি নাউন ব্যবহার না করে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারেন, যেমন আমি হই ভদ্র, আই অ্যাম পোলাইট। তুমি হও কর্মঠ, ইউ আর অ্যাক্টিভ। ইউ আর স্মার্ট, ইউ আর অনেস্ট, ইউ আর ফ্যাট, ইউ আর থিন, ইউ আর হ্যাপি। এরপর দেখেন আমি হচ্ছি। মনে করেন আপনি এমবিবিএস কোর্সে ডাক্তারি বিদ্যায় ভর্তি হয়েছেন, বলছেন আমি একজন ডাক্তার হচ্ছি, 3rd ইয়ারে পড়ছেন। কি লিখবেন? আই অ্যাম বিইং আ ডক্টর। আপনি এখনো প্রশিক্ষণ নিচ্ছেন। আমি একজন কৃষক হচ্ছি, আই অ্যাম এ ফার্মার। আমি মোটা হচ্ছি, আই অ্যাম ফ্যাট। আমি চিকন হচ্ছি, আই অ্যাম থিন। আমি সুখী হচ্ছি, আই এম হ্যাপি। আমি যুবক হচ্ছি, আই অ্যাম ইয়ং। এরপর দেখেন আপনি ডাক্তারি পড়ে বেরিয়ে গেছেন, বলছেন আমি ডাক্তার হয়ে গেছি, তখন কি বলবেন? আই হ্যাভ বিন। তখন কি বলতে হবে? আই হ্যাভ বিন, আমি হয়ে গেছি। আমি একজন পাইলট হয়ে গেছি, আই হ্যাভ বিন আ পাইলট। আমি একজন সৈনিক হয়ে গেছি, আই হ্যাভ বিন এ সোলজার। তুমি একজন সৈনিক হয়ে গেছো, ইউ হ্যাভ বিন আ সোলজার। এরপর দেখেন আমি হচ্ছিলাম, আই ওয়াজ বিং। কি হবে? আই ওয়াজ বিং, আমি হচ্ছিলাম। আই ওয়াজ বিং আই স্টুডেন্ট, আই ওয়াজ বিং আ সার্ভেন্ট, আই ওয়াজ বিং অনেস্ট, আমি সৎ হচ্ছিলাম। এখান থেকে দেখেন আমার হওয়া উচিত, আমার ডাক্তার হওয়া উচিত, আই শুড বি আ ডক্টর। আমার একজন সৎ মানুষ হওয়া উচিত, আই শুড বি অ্যান অনেস্ট ম্যান। অর্থাৎ এই স্ট্রাকচারগুলো যদি আপনি ফলো করতে পারেন, এইখান থেকে যে এক চার্টে বিভিন্ন ভার্বের ব্যবহার, মনে রাখবেন ভাষাটা শিখতে গেলে আপনাকে ভার্বের ব্যবহারটা খুব ভালো করে জানতে হবে। যত আপনি ভালো করে ভার্বের ব্যবহারটা জানবেন, তত বেশি আপনি ভাষাটা দ্রুত শিখতে পারবেন। একটা ল্যাঙ্গুয়েজ শেখা। বলুন। এটা একটা বললেন আমি যা হচ্ছি, আই অ্যাম বিং হ্যাঁ, ডক্টর, আই অ্যাম বিং এ ডক্টর, আই অ্যাম বিং এ ডক্টর। হ্যাঁ, এ ডক্টর। ইউ আর বিং এ ফার্মার। হ্যাঁ, হি ইজ বিং এ নার্স। এখন যদি বলি আমি মোটা হচ্ছি, এখানে কি আই অ্যাম বিং হবে? অবশ্যই। আই অ্যাম বিং ফ্যাট, হ্যাঁ আমি মোটা হচ্ছি, আই অ্যাম বিং এ ডক্টর, আই অ্যাম বিং এ স্মার্ট। অ্যাডজেক্টিভ দিলে আর্টিকেল দেওয়া লাগবে না, এ বা দি কিছু দেওয়া লাগবে না। হ্যাঁ, যেমন যদি বলা হয়, মনে করেন আপনি ভাবছেন যে আপনি মোটা হয়ে যাচ্ছেন দিন দিন, এটা নিজের কাছে নিজে বোঝা যায়, তো আপনি তখন মনে মনে বলবেন আই অ্যাম বিং ফ্যাট, আই অ্যাম বিং থিন, আই অ্যাম বিং হ্যাপি, আই অ্যাম বিং পাওয়ারফুল, আই অ্যাম বিং ইল। আমি রোগা হচ্ছি। এগুলো হচ্ছে আই অ্যাম বিং দিয়ে করবেন। যদি বলা হয় আমি হয়ে গেছি, অলরেডি আপনি হয়ে গেছেন। মনে করেন আপনি ডাক্তারি পড়ে বেরিয়ে এসেছেন, নামের আগে ডাক্তার জুড়ে গেছে, তো বলবেন আই হ্যাভ বিন এ ডক্টর, আমি একজন ডাক্তার হয়েছি। আই হ্যাভ বিন এ পাইলট, আই হ্যাভ বিন আ সোলজার, আই হ্যাভ বিন আ ব্যাংকার। পাস্ট টেন্স এলাকে কেন? ওই যে এখানে পাস্ট টেন্সের স্ট্রাকচার আলাদা, আমি হচ্ছিলাম আই ওয়াজ বিং, এখানে ওয়াজ দিলে পাস্ট টেন্স হবে। এটা তো খুব ইজি ব্যাপার। এখানে তো হ্যাঁ হচ্ছিলাম, তখন আই ওয়াজ বিং দিতে হবে। যদি বলা হয় আমি হচ্ছি, আই অ্যাম বিং,
আমি হচ্ছিলাম, আই ওয়াজ বিং। এটা আপনাকে টেন্স হয়ে গেছে, তখন আই হ্যাভ বিন হবে, যে আই হ্যাভ বিন, আমি হয়ে গেছি। তাহলে পাস্ট টেন্সের ভিতর করে না স্যার, এটা পাস্ট টেন্স হলো না কেন? এটাই কেন পাস্ট টেন্স হবে? আমি হয়ে গেছি, এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি ভাত খেয়েছি, আমি ফুটবল খেলেছি, আমি একটা জামা কিনেছি, আমি একটা বাড়ি কিনেছি, এগুলো তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পাস্ট টেন্স হবে কেন? পাস্ট টেন্স তো এই যে এইগুলা, আমি হচ্ছিলাম, আই ওয়াজ বিং, তুমি হচ্ছিলে, ইউ আর বিং। টেন্সটা একেবারে নিঃশ্বাস, দেখেন প্রতি সেকেন্ডে যেমন আমরা নিঃশ্বাস নিই, নিঃশ্বাস ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না। ইংরেজি ভাষা শিখতে গেলে আগে টেন্সটা খুব ভালোভাবে শিখতে হবে। আমি হয়ে গেছিলাম, তখন আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক হয়েছিলাম। তখন হয়ে গিয়েছিলাম দিলে আই হ্যাড বিন দিবেন, আই হ্যাড বিন, আমি একজন ডাক্তার হয়ে গিয়েছিলাম। আই হ্যাড বিন আ ডক্টর। বুঝতে পেরেছেন? তো এইভাবে কিন্তু কথা বলাটা প্র্যাকটিস করতে হয়। কথা বলতে গেলে বিভিন্ন স্ট্রাকচার। আরেকটা বিষয় দেখেন, বিভিন্ন ব্যাচ করাতে করাতে একটা অভিজ্ঞতা হয়েছে আমার, কি জানেন? পড়াতে পড়াতে অভিজ্ঞতা হয়। এখানে যে যে পেশায় আছেন সেই পেশায় কিন্তু সে ভালো অভিজ্ঞ। আপনার পেশায় আমি পারবো না, আমার পেশায় আপনি ভালো অভিজ্ঞ হবেন না। পড়াতে পড়াতে এটা হয়ে যায়। তো একটা অভিজ্ঞতা হয়েছে, অর্জন করেছি, সেটা হচ্ছে গ্রামার শিখিয়ে দেখেছি স্টুডেন্টদেরকে, অনেক ভোকাবুলারি শিখিয়েছি, কোনো কাজ হয় না। এই যে যেভাবে আপনাদেরকে দিয়ে কথা বলাচ্ছে, এই প্র্যাকটিক্যাল জায়গাটায় আসতে হবে। অর্থাৎ গ্রামার শিখলে হবে না, শুধু ভোকাবুলারি শিখলে হবে না। এইভাবে সামনে এগুলা থাকবে, আমি এক একজন করে ধরবো, তাকে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট সময় দিব, আমার সঙ্গে আমি যা যা বলবো আপনি তাই বলবেন। এই ধরনের আরো স্ট্রাকচার, এটা সময়ের স্বল্পতার জন্য আজকে হয়নি। এই যে তুমি অফিসে আছো, ইউ আর অ্যাট অফিস। তুমি অফিসে ছিলে, ইউ ওয়ার অ্যাট অফিস। তুমি অফিসে থাকবে, ইউ উইল বি অ্যাট অফিস। এই বি মানে হচ্ছে হওয়া বা থাকা। তুমি অফিসে নেই, ইউ আর নট অ্যাট অফিস। তুমি অফিসে ছিলে না, ইউ ওয়ারেন্ট অ্যাট অফিস। তুমি অফিসে থাকবে না, ইউ ওয়ন্ট বি অ্যাট অফিস। তুমি কি অফিসে আছো, আর ইউ অ্যাট অফিস। দেখেছেন এখানে বিভিন্ন ভাবে, বিভিন্ন টেন্স, বিভিন্ন স্ট্রাকচার বলা হচ্ছে। হ্যাঁ আমি অফিসে আছি, ইয়েস আই এম অ্যাট অফিস। হ্যাঁ আমি অফিসে ছিলাম, ইয়েস আই ওয়াজ অ্যাট অফিস। হ্যাঁ আমি অফিসে থাকবো, ইয়েস আই উইল বি অ্যাট অফিস। না আমি অফিসে নেই, নো আইন্ট। এই দেখেন আই এইন্ট, এম নট কে এইন্ট বলা হয়, এইন্ট, এ আই এন অ্যাপোস্ট্রফি টি। নো আই এইন্ট অ্যাট অফিস, নো আই ওয়াজেন্ট অ্যাট অফিস, নো আই ওয়ন্ট বি অ্যাট অফিস, আই ওয়ন্ট বি অ্যাট অফিস। কেন তুমি অফিসে আসো, হোয়াই আর ইউ অ্যাট অফিস। কেন তুমি অফিসে ছিলে, হোয়াই ওয়ার ইউ অ্যাট অফিস। তো এইভাবে আমাদেরকে এই বিষয়গুলা প্র্যাকটিস করতে হবে। যারা আমার সাথে 1-to-1 সেশনে